আমাদের বাবা মা জানে কত কষ্টের বিনিময়ে একটা সন্তান মানুষ করে। আমাদের বাবা মা জানে কত কষ্টের বিনিময়ে একটা সন্তান মানুষ করে। আমার ছেলে ছুটি নিছে, নিয়ে টিকিট কাটতে দেয় না। আজকে টিকিট কাটতে আইয়া আমার সন্তান, আজকে আমি মা ডাক শুনতে পারি না। আমাদের অনুরোধ আমার সরকারের কাছে, সরকারের অনুমতি ছাড়া তো আমার সরকার সন্তান যায় না। সরকারের অনুমতি নিয়ে তো আমার সন্তানেরা গেছে। আমি বলছি আমাদের একই সন্তান, এখন দেখি না হাজার হাজার মার সন্তান বাবা মার সুখের লেগে গেছে, ফ্যামিলির সুখের লেগে গেছে, বাংলাদেশের উন্নয়নের লেগে গেছে। আজকে আমার ছেলেরা কোথায় আছে, কেমন আছে, খাইয়া আছে না না খাইয়া আছে, মা জানে না, আমার সন্তান জানে না। আমার সন্তানগুলো চাই। আমার এই একটা অনুরোধ সরকারের কাছে, সরকার যদি পারে 1 ঘন্টায়, 1 সপ্তাহ, 1 মাস আম করে খোঁজ দিতে পারে। আমাদের দাবি, আমাদের ইন্দু সরকারের হাতে বাইরের সবার সাথে সম্পর্ক ভালো আছে, হ্যাঁ সব কিছু পারবো। আমাদের একটা দাবি, হ্যাঁ যেন অতি শুরুতে, অতি দ্রুত আমার সন্তানগুলো আন্না বাংলাদেশের বাড়িতে মায়ের কোলে যেন আন্না বুঝিয়ে দেয়। আমাদের এই দাবি, আর কিছু না। আমাদের সন্তানগুলা, আমরা তো বাংলাদেশ সব জায়গায় গেছি, কোনো জায়গা বাদ নাই। এই সারাদিন যাই, 2টা-3টা বাজে একটা ভিক্ষুক মানুষে গেলে দাম দেয়। আমাদের কোনো দাম নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের কোনো রাশিয়ান কোম্পানিতে, আমাদের কোনো জায়গায় আমাদের কোনো মূল্য নাই। আমরা সব জায়গায় যাই, দিচ্ছি কইতে 5 মাস 6 মাস হয়ে যেতেছে, 7 মাস 8 মাস হয়ে যেতেছে। আমাদের সন্তানের একটা খোঁজ পাই না। আমাদের বাবা মা জানে কত কষ্টের বিনিময়ে একটা সন্তান মানুষ করে। আমাদের সন্তান পাটফল না, সিটার না, আমাদের সন্তান মানুষের বাচ্চা। আমাদের সন্তানগুলা দেন আমাদের কাছে, বাংলাদেশের সরকার আমাদের কাছে না বুঝিয়ে দেয়। আমি দর্শকের কাছে জায়গা আল্লাহ পাক শক্তি দিছে, ক্ষমতা দিছে সব দেশে যাওয়ার জন্যে। আমাদের সন্তানগুলা যে অতি দ্রুত আমাদের কাছে না বুঝিয়ে দেয়। 1986 সালে আমার প্রতিষ্ঠান রেজিস্টার প্রাপ্ত, আমার কোর্ট নবায়ন সব কিছু আছে, অথচ আমাদের বেতনের ব্যবস্থা করে না। দীর্ঘ যত সরকারে আসছে আমাদেরকে আশ্বস্ত করছে, লিখিত আকারে কেউ দিয়ে নেয়। যখন 18 সালে ফেসিবাদী সরকার আমাদের 18 সালে 4000 প্রতিষ্ঠান এমপিও করার জন্য আপনার স্বাক্ষর করছে, স্বাক্ষর করার পরে এটা বাস্তবায়ন করে নেয়। পর্যায়ক্রমে যত সরকারি আসছে আর গেছে, আমাদের কেউ কোনো সরকারই আমাদেরকে বেতন ভাতার আওতায় নিয়ে আসে নাই। শুধুমাত্র নামে মাত্র 1519টা মাদ্রাসা, তারা প্রধান শিক্ষক 3500 টাকা এবং সহকারী শিক্ষক যারা তাদেরকে 3300 টাকা ভাতার ব্যবস্থা করছে। এছাড়া আমরা আমাদের অন্য অনুদানবিহীন যারা, তাদের কোনো অনুদান না, তাদের কোনো বেতন ভাতার কোনো ব্যবস্থা নাই। যে আমাদের কেন অবহেলিত, আমরা কেন বৈষম্য শিকার? আমরা প্রাইমারি আগে, আমাদের প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত প্রাইমারি আগে, অথচ 26,000 প্রাইমারি একসাথে জাতীয়করণ দিল, আর আমাদের এমপিও করলো না। একমাত্র আমরা যেটুকু লক্ষ্য করতেছি, দেখতেছি যে ইসলামিক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা, ইসলামিক শিক্ষা দেওয়ার কারণেই হয়তো তারা আমাদের বৈষম্য শিকার হইতেছে। এটা হচ্ছে ইসলামিক সরকার না, ইসলামিক রাষ্ট্র কিন্তু ইসলামিক সরকার না। যত সরকার আছে তারা ইসলামে মুখে বলে একটা কিন্তু অন্তরে তাদের আরেকটা। যেমন ডক্টর ইউনূস স্যার আইসা বলছিল যে আমরা তাদের কথা শুনে চাতক পাখির মতো তাকাই রয়েছি, যে আমাদের জন্য এই বুঝি আমাদের একটা বেতন বাবদের ব্যবস্থা হইবে। সে বলছিল আগামী
বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যেমন ইসলামের প্রথম যে ধাপ, প্রথম যে কারিকুলাম, যেটা ইবতেদায়ী শিক্ষক, শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, আমাদের এই শিক্ষা থেকেই পঞ্চম শ্রেণীর পরে আপনি দাখিল আলিম ফাজিল মাদ্রাসায় ভর্তি হইতে পারবে। তখন এই প্রাথমিক শিক্ষা যদি বন্ধ করতে পারে, মাদ্রাসার ছাত্রছাত্রী অটোমেটিক কমে যাবে। এই জন্য দেখা যায় অনেক দাখিল মাদ্রাসায় 5 জন ছাত্রছাত্রী, 10 জন ছাত্রছাত্রী, তাদেরকে ছাত্রছাত্রী না থাকার কারণেই একটা। আমার প্রতিষ্ঠানে বেতন ভাতা পাচ্ছি না, তারপরেও আমার প্রতিষ্ঠানে প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী আছে। সন্তান জন্ম করার আগেই তখন বলে যে আমার যদি ছেলে হোক বা মেয়ে হোক, আমার সন্তানটা আমি মাদ্রাসায় শিক্ষিত করবো, যেহেতু ইসলামিক রাষ্ট্র। এই চিন্তা ভাবনা করে 95% মানুষই এই চিন্তাই করে, যারা মুসলমান, যে আমার ছেলে আলেম বানাবো, আমার ছেলে হাফেজ বানাবো, আমার ছেলে দিনই শিক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করবো। এই জন্যই প্রাথমিক ছাত্রছাত্রী বন্ধ হয়ে যাবে, যার ফলে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা বৈষম্যের শিক্ষারে আমরা আছি। আমার ছোট ভাই অমিতকে আমরা রাশিয়ায় পাঠিয়েছি কর্মস্থাপনের জন্য, যুদ্ধ করার জন্য নয়। আজ থেকে প্রায় 7 মাস আগে সে বাংলাদেশে এফসি এজেন্সি, যেটা বর্ণবিজয় এজেন্সি থেকে ইলেকট্রিশিয়ান পদে রাশিয়ান সিনোপিক কোম্পানির জন্য ইন্টারভিউ দেয়, এবং সে যখন সিলেক্ট হয় বাংলাদেশে বিআইএমআইটি কার্টের মাধ্যমে ট্রেনিং করে তারপর সে রাশিয়াতে যোগদান দেয় ইলেকট্রিশিয়ান পদে। এবং দীর্ঘ 4 মাস সিনোপিক কোম্পানিতে কাজ করার পর একদিন হঠাৎ আমাদের কাছে খবর আসে যে আমার ছোট ভাই অমিত রাশিয়ায় যুদ্ধে জড়িত এবং সে বিভিন্ন সমস্যার মধ্যে আছে, এবং বর্তমানে সে কী অবস্থায় আছে ওরাও যারা আমাকে নিউজটা দিয়েছিল তারাও জানে না। পরক্ষণে আমি বাংলাদেশ রাষ্ট্রদূত, বাংলাদেশের রাশিয়ান এম্বাসি, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং রেড ক্রসিং সোসাইটিতেও সরাসরি গিয়ে দরখাস্ত দিই আমার ভাইয়ের কোচ নেওয়ার জন্য। কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের কোচ আমার ভাইয়ের পাইনি। কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে রিসিভিং কপি নিয়েছি একটা দরখাস্তের, কিন্তু আমার ভাইয়ের খবর এখনও পর্যন্ত তারা আমাদেরকে দিতে পারেনি। প্রতি মাসে আমাদেরকে একবার না হয় একবার ওই সব পররাষ্ট্র মন্ত্রণালয়, রাশিয়ান এম্বাসিতে গিয়ে দেখা করতে হয়, কিন্তু এই দেখা করেও আমরা কোনো ধরনের খবর এখনও পর্যন্ত পাচ্ছি না। তো আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমার ছোট ভাই অমিত কী অবস্থায় আছে এবং সে আদৌ কি বেঁচে আছে, আমাদেরকে অন্তত একটা নিউজ দিন, সে কোথায় আছে, কী অবস্থায় আছে, এবং তাকে অতি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আমার ছোট ভাই অমিতকে আমরা রাশিয়ায় পাঠিয়েছি কর্মস্থাপনের জন্য, যুদ্ধ করার জন্য নয়। তো আর যারা এই ধরনের প্রতারণার সাথে জড়িত আছে, বাংলাদেশ সরকারকে বলবো এর একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওদেরকে যথাযথ একটা শাস্তি ব্যবস্থা করা হোক, যাতে আর কোনো ভাইয়ের এই ধরনের সমস্যায় পড়তে না হয়, প্রতারিত হতে না হয়। ভাইকে এখানে আনতে চাই, এবং আমার ভাই কী অবস্থায় আছে সেটাও আমরা জানতে চাই। আমরা অপেক্ষা করছি কখন আমার ভাই আসবে। ওনাকে 26শে ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে সকাল 8টায় রাশিয়ার উদ্দেশ্যে যান। উনি মস্কোতে 1 মাস ওনাকে রাখা হয়। তারপরে ওখান থেকে ওনাকে গ্রাম থেকে ওনাকে 20 দিনের ট্রেনিংয়ে আর্মিতে যোগদান করান। উনি ওখান থেকে আপনার 16 এপ্রিলে উনি যখন ইউক্রেনে যান, তারপর থেকে তার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, তার কোনো খবর পাচ্ছি না। তার জন্য আমরা রাশিয়ান অ্যাম্বাসিতে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত দিই, তারপর থেকে ওনাদের কাছেও আমরা কোনো খবর পাচ্ছি না। আমার একটাই আবেদন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এবং সরকারের কাছে, যে আমার হাজব্যান্ড কোথায় আছে খোঁজটা বের করে আমাদের কাছে দেওয়ার জন্য, আজও বেঁচে আছে কিনা সেটা জানার জন্য। খাগড়াছড়িতে ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ জানায়, রাতের বেলা কয়েকজন পথচারী ড্রেনের পাশ দিয়ে যাওয়ার সময় নবজাতকের কান্নার শব্দ পেয়ে ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করে। পরে সোমবার 20 অক্টোবর রাত 11:30টার দিকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল বাতেন মৃধা জানান, রাত 10:30টার দিকে কয়েকজন পথচারী খাগড়াছড়ির পূর্ব শান্তিনগরের রাজু বোর্ডিংয়ের পেছনে একটি ড্রেনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তারা ড্রেন থেকে নবজাতকের কান্না শুনতে পান। পরে পুলিশকে খবর দেওয়ার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে নবজাতক চিকিৎসাধীন আছে। ইতোমধ্যে সদর উপজেলা সমাজসেবা অফিসকে জানানো হয়েছে, তারা নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার বাপ্পি চাকমা বলেন, বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে সুস্থ আছে। আমরা ভেবে নেব, তোমাদের বিচার চাও না তোমরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতার গলায় ছুরি চালানোর সময় তার ছাত্রী বর্ষাও সেখানে উপস্থিত থেকে সবকিছু নিজ চোখে দেখেছে। নিজেকে বাঁচাতে জুবায়েদ বর্ষার কাছে অনুরোধ করেছিল, কিন্তু বর্ষা তার কোনো কথা না শুনেই চোখের সামনে তার মৃত্যু নিশ্চিত করে। মঙ্গলবার 21 অক্টোবর দুপুর 12টায় ডিএমপির মিডিয়া সেন্টারে জুবায়েদ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন লালবাগ থানার ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের 19-20 শিক্ষাবর্ষের 15তম ব্যাচের ছাত্র জুবায়েদ হোসেন, তার বয়স অনুমান 25। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, জুবায়েদ গত 1 বছর যাবৎ বর্ষাকে প্রাইভেট পড়াতেন। এই জুবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে 18 বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 4 মাস থেকে জুবায়েদকে পছন্দ করত বর্ষা। এই মামলার প্রধান আসামি মাহির রহমানের সাথে 9 বছর প্রেম ছিল বর্ষার। জুবায়েদকে বর্ষা যে পছন্দ করে তা মাহির জানতে পেরে ক্ষুব্ধ হয়। এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক, এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জুবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। তবে হঠাৎ করে জুবায়েদকে আর ভালো লাগছিল না বর্ষার। বর্ষা এই ঘটনা তার সাবেক প্রেমিক মাহিরকে জানায়। এরপর বর্ষার জীবন থেকে জুবায়েদকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে মাহির। পুরো পরিকল্পনায় সহায়তাকারী ছিল বর্ষা। গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে জুবায়েদকে হত্যার পরিকল্পনা করে মাহির ও বর্ষা। এই পুলিশ কর্মকর্তা আরও জানান, গত পরশু জুবায়েদের সাথে কথা বলে তার অবস্থান জানতে চায় বর্ষা। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে। জুবায়েদ কোথায় থাকে তার অবস্থান জানার পর সেই তথ্য মাহিরকে জানায় বর্ষা। বাসার নিচে আসা মাত্রই জুবায়েদের সাথে কথা কাটাকাটি হয় মাহিরের। এ সময় উপস্থিত ছিলেন মামলার 3 নম্বর আসামি মাহিরের বন্ধু ফারদিন আহমেদ আয়লান। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। তখন মাহির তার গলায় ছুরিকাঘাত করে। জুবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জুবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। এ সময় জুবায়েদ সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে। ওঠার সময় সিঁড়ি থেকে পড়ে যায় জুবায়েদ। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলে মৃত্যু হয় জুবায়েদের। এই ঘটনায় 3 জনকে আসামি করে মঙ্গলবার বংশাল থানায় মামলা দায়ের করে জুবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত। মামলার 3 আসামিরা হলেন মাহির রহমান, বার্জিস শাবনাম বর্ষা, ফারদিন আহমেদ আয়লান। এছাড়া আরো অজ্ঞাত 5 জনকে আসামি করা হয়েছে। আমাদের এই আন্দোলন শেষ আন্দোলন। যদি আজ আমরা যদি এইখান থেকে জাতীয়করণ না করে যাই, আমরা জীবিত যাব না, আমাদের লাশ যাবে এখান থেকে আমাদের গ্রামের বাড়িতে। আমাদের দাবি হচ্ছে যে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যে ফেব্রুয়ারি মাসে 28 তারিখ জানুয়ারি 28 তারিখ জাতীয়করণ ঘোষণা দেওয়ার পরেও কোনো বাস্তবায়ন করে নাই, এবং গত সেপ্টেম্বর মাসে 14 তারিখে আমাদের 1 মাসের আশ্বাস দেওয়ার পরেও কোনো কাজে অগ্রগতি দেখিনি আগে। এরপরে আমরা এই 14 তারিখে 13 তারিখে আবার এখানে আমরা অবস্থান করছি। এখন আজকে 8 দিন পর্যন্ত আমরা এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা খেয়ে না খেয়ে আমরা পাঠদান করতে আছি। যে আমরা কত দূর পর্যন্ত যে আমরা কষ্টে আছি তা কেউ জানে না। আমরা পাঠদান করি, তার পাশে আমরা মসজিদে ইমামতি করি, তা দিয়ে আমাদেরকে সংসার চলে না। কেননা গ্রামের মসজিদে 5-6 হাজার টাকা বেতন, এ দিয়ে আমাদের সংসারে
7 জন পরিবারের লোক, এদি আমাদের সংসার চলে না, তবু আমরা পাঠদান করতে আছি। কিন্তু আমাদের দুঃখ কষ্ট কেউ বোঝে না। এই যে বর্তমান প্রধান উপদেষ্টা, সে নাকি বৈষম্য দূর করে, কিন্তু তার কাছে এতদিনের ভিতরে আমাদের কোনো কার্যকলাপের অগ্রগতি দেখি না। সে কীভাবে আমাদের বৈষম্য দূর করলো? আর তাই আমরা যে আজকে 8 দিন পর্যন্ত এখানে অবস্থান করতেছি, আমরা যে শুধু অন্বেষণের ঘোষণা করি না, কিন্তু আমাদের আসলে অন্বেষণ হয়ে যাচ্ছে। আমরা একবেলা খেয়ে এইখানে দিন রাত এইখানে পরে আছি। আমরা যে কোথায় খাবো সেই টাকা আমাদের কাছে নাই। আমরা অনেক দূর থেকে গ্রাম থেকে এসেছি, আমাদের কাছে আসার মতো টাকা নাই যে আমরা গ্রামের বর্তমানে গাছের সুপারি বিক্রি করে তারপর এখানে আসছি। যে সুপারি বিক্রি করার পরও আমাদের আসার মতো টাকা হয় না। তারপর আমার মেয়ে বলে যে এই মুরগি বিক্রি করে তারপর তুমি যাও। তবু দেখো শেষবারের মতো আমাদের এই ইফতেদায়ী মাদ্রাসা সরকার কিছু করে কিনা। সরকার বেশি দিন নাই, তাই শেষবার মতো তোমরা আন্দোলন করে আসো। তাই আমাদের এই আন্দোলন শেষ আন্দোলন। যদি আমরা যদি এইখান থেকে জাতীয়করণ না করে যাই, আমরা জীবিত যাব না, আমাদের লাশ যাবে এখান থেকে আমাদের গ্রামের বাড়িতে। আমাদের রক্ত এক বিন্দু থাকতে আমরা এখান থেকে পিছু হটবো না। যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। যতক্ষণ জাতীয়করণ ঘোষণা না হবে ততক্ষণ আমরা এখানে অবস্থান করব। ফার্মাসিউটিক্যাল সেক্টর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের মহাসচিব হিসাবে আপনাদেরকে যেটুকু জানাতে চাই, বেসিক্যালি আমাদের যে 307টি ওষুধ কোম্পানি আছে, আমাদের মেজরিটি র মেটেরিয়াল 85 to 90% বিদেশ থেকে আসে। তার ভিতরে কস্টলি এবং জরুরি যে র মেটেরিয়ালগুলো, ইম্পর্টেন্ট র মেটেরিয়ালগুলো কিন্তু আমরা আসলে বাই এয়ারে আনি এবং এটা রিলিজ হয় ঢাকা এয়ারপোর্টে। আর বাল্ক ভলিউমের একটু চিপার যেগুলো, সেগুলো আমরা নিয়ে আসি হচ্ছে চিটাগাং পোর্টের মাধ্যমে। তো প্রতিদিনই আমাদের বড় কোম্পানিগুলোর হয়তো 10টা 12টা 15টা কনসাইনমেন্ট থাকে, মাঝারি বা ছোটো মানের 2টা 1টা 3টা করে থাকে। আমরা গতকালকে এই ঘটনার পরে আমাদের সদস্য কোম্পানিগুলোর কাছে একটা ফর্ম পাঠিয়েছিলাম যে কার কতগুলো ম্যাটেরিয়াল এই জায়গায় ছিল রিলিজের অপেক্ষায়। তো গতকালকে সন্ধ্যার পর থেকে আজকে সকাল 11টা পর্যন্ত আমি 32টা কোম্পানির কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি, তাতে আমাদের প্রায় 200 কোটি টাকার মূল্যের র ম্যাটেরিয়াল এইখানে বশীভূত হয়েছে। এবং আপনি যদি এটাকে হিসাব করেন যে আমরা প্রত্যেকটা কোম্পানি কিন্তু ইম্পোর্ট করি, ইম্পোর্ট বেসড র ম্যাটেরিয়াল। সো এই পরিমাণটা কিন্তু আমার এক্সট্রাপোলেশন, আমি হাতেম ভাই সঠিকভাবে বলেছেন, ইমিডিয়েটলি বলা সম্ভব না, বাট এক্সাক্ট ফিগারগুলো কিন্তু আমাদের আছে। কারণ আমরা যেহেতু এলসি করে নিয়ে আসছি, সো কতগুলো প্রোডাক্ট কত ভ্যালুতে আমরা নিয়ে আসছি সেটা কিন্তু আমাদের উল্লেখ করা আছে। সো এটা যখন আমি সকল কোম্পানির কাছ থেকে আগামী 3-4 দিনের ভিতর পাবো, পরিমাণটা অনেক বেড়ে যাবে। এখন এই র ম্যাটেরিয়াল কিন্তু শুধু র ম্যাটেরিয়াল না, এটার বিজনেস ইম্প্যাক্ট অনেক বেশি আছে। ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে আপনারা জানেন যে ম্যাটেরিয়ালগুলো টেম্পারেচার কন্ট্রোল অনেকগুলো জিনিস আছে, বিশেষ করে ক্যান্সারের জন্য যে ম্যাটেরিয়ালগুলো, বায়োলজিক্স যেগুলো আছে, ইনসুলিন, ভ্যাকসিন, এগুলোকে টেম্পারেচার কন্ট্রোল অবস্থায় রাখতে হয়। এখন যেগুলো ডিস্ট্রয় হয়ে গেছে তো হয়েই গেছে, যেগুলো আসতে পারে নাই, ধরেন চিটাগাঙে বা সিলেটে বা কলকাতায় গিয়ে নামানো হয়েছে, এখন ওইটার টেম্পারেচার কীভাবে কন্ট্রোল হচ্ছে, উই আর ওয়ারিড অ্যাবাউট দ্যাট ওয়ান অলসো। নতুন যেগুলো আসবে সেটার জন্য আমাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছেন আমাদের এক্সপোর্টার অ্যাসোসিয়েশন থেকে, যে এই গুদামগুলোকে ওইভাবে তৈরি করা। আমার যেমন একটি নার্কোটিক প্রোডাক্ট ডিস্ট্রয় হয়েছে, নার্কোটিকের একটি বাৎসরিক কোটা থাকে, এখন আবার নতুন করে আবার আমার কোটা নির্ধারণ করে ডিজি ড্রাগস নার্কোটিক্সকে পাস করে আবার নিয়ে আসতে হবে, এটা 4 থেকে 6 মাস। সো প্রোডাক্টগুলো যেগুলো আমাদের ডিস্ট্রয় হয়েছে সেগুলোর মানে যখন আমি ফিনিশ গুড তৈরি করব, এটার ইম্প্যাক্ট কিন্তু আগামী 2 থেকে 6 মাসের ভিতরে মার্কেটে আসবে। আজকে হয়তো 500 কোটি টাকার র ম্যাটেরিয়াল, কিন্তু এটাকে যখন আপনি কনভার্ট করবেন ফিনিশ গুডে, দেখা যাবে 3000 বা 4000 কোটি টাকার প্রোডাক্ট হইতো। এটাতে আরও অন্যান্য ম্যাটেরিয়াল, এবং একটা ম্যাটেরিয়াল ছাড়া ঔষধ বানানো যায় না। আমার অনুরোধ যেটা, আজকে এই ফোরামের মাধ্যমে সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হোক, সেটা হচ্ছে যে ঘটনা ঘটেছে এটার জন্য আমাদের বিজনেস কমিউনিটি যে সমস্যাগুলো ফেস করতেছি, এটার জন্য ওনারা কাস্টমস, এনবিআর, বিমান কর্তৃপক্ষ সহ আমাদের রেগুলেটরি যে বডিগুলো আছে এনাদেরকে নিয়ে একটি মিটিং ডাকুক। আমাদের সমস্যাগুলো ওনারা জেনে এই ইমিডিয়েট সমস্যাগুলো সমাধানের জন্য আমাদেরকে কতগুলো মেজার নেবে, এটা ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্ট। তারপরে ওনারা যে উদ্যোগটা গতকালকে বাণিজ্য উপদেষ্টা মহোদয় নিয়েছেন,
থার্ড টার্মিনালে আমাদের মালামাল রিলিজ করার জন্য একটা নতুন ব্যবস্থা নিয়েছেন। এরকম আরও কিছু ব্যাকওয়ার্ড সমস্যা আছে, কাস্টমস থেকে ক্লিয়ার না করে ব্যাংক থেকে পেমেন্ট করা, নতুন এলসি করা, এই জিনিসগুলো। আরেকটি ফার্মাসিউটিক্যালের জন্য বিশেষ করে কোল্ড চেইন যেগুলো মেনটেন করতে হয় এগুলোকে দ্রুততার সাথে রিলিজ করে, করোনার সময় যেভাবে সরাসরি আমদানিকারকের হাতে তুলে দেওয়া হয়েছে এই ম্যাটেরিয়াল, বিশেষ করে কোল্ড চেইন যেগুলো মেনটেন করা সেগুলোকে যেন এভাবে দ্রুততার সাথে করা হয়। আমাদের আরেকটি বিষয়, ডিফারেন্ট ডেস্টিনেশনে চলে গেছে আমাদের প্রোডাক্টগুলো, এগুলো নিয়ে আমরা ওয়ারিড আছি। সো বিমান কর্তৃপক্ষ সহ আমাদের যারা ইম্পোর্টার আছি আমরা সবাই মিলে যেন এই জিনিসগুলোকে আবার, যেগুলো ডিস্ট্রয় হয় নাই কিন্তু বিভিন্ন ডেস্টিনেশনে চলে গেছে, এগুলোকে আবার ফেরত আনা। একটি প্রস্তাব দিয়ে আমি শেষ করতে চাই আপনাদের প্রশ্নের বাইরে, সেটি হচ্ছে আমরা দেখি বিমান বন্দর 365 দিন 7 দিন 24 ঘন্টা চলে। পাশের কার্গো ভিলেজটা রবিবার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 5টা পর্যন্ত চলে, বিকাল 5টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত কোনো কাজ বন্ধ, শুক্র শনিবার বন্ধ। আমার সুনির্দিষ্ট প্রস্তাব ফার্মাসিউটিক্যাল কোম্পানির পক্ষ থেকে থাকবে যে একটি উইন্ডো থাকুক, হসপিটাল যদি 24 ঘন্টা চলতে পারে, বিমানবন্দর যদি 24 ঘন্টা চলতে পারে, রেলওয়ে যদি 24 ঘন্টা চলতে পারে, তাহলে আমাদের কাস্টমস হাউসগুলোকে অল্প পরিসরে উইন্ডো কমায় দিয়ে আমাদের এটা বিকাল 5টা থেকে রাত 9 পরবর্তী দিন সকাল পর্যন্ত এবং শুক্র শনিবারে যদি খোলা রাখা হয়, সেটার জন্য যদি এক্সট্রা চার্জ দিতে হয় আমরা দিতে রাজি আছি। কিন্তু খোলা থাকলে যেটা হইতো, আমার কোম্পানির 7টা প্রোডাক্টের আমি 5টা প্রোডাক্ট শুক্রবারে বের করে নিয়ে আসতে পারতাম, তাহলে ড্যামেজটা কম হতো। এবং আপনার এই এয়ারপোর্টেরই এয়ারপোর্ট সেকশন যেখান দিয়ে মানুষ যায় ওটা 24 ঘন্টা খোলা, আর কার্গো সেকশন আপনার দেখা যাচ্ছে শুধুমাত্র সরকারি অফিসের মতো খোলা থাকে, তার ভিতরে সার্ভার ডাউন থাকে, গেট লক থাকে, মিটিং থাকে। আমরা বেশিরভাগ সময় কিন্তু সার্ভিস পাই 50 to 60%। এই জায়গাতে আমার অনুরোধ, যেটা বাণিজ্য উপদেষ্টা বলেছেন উনি 24 ঘন্টা খোলা রাখার জন্য চেষ্টা করবেন, আমি অনুরোধ করব যে কোনোভাবেই হোক কাস্টমস হাউসকেও 24 ঘন্টা স্বল্প আকারে হলেও খোলা রাখার একটি ব্যবস্থা ওনারা করুন, এবং সেটার জন্য যদি আমাদেরকে ওভারটাইম বিল দিতে হয় আমরা দিতে রাজি আছি। ঘন ও বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মানদণ্ডের তুলনায় সোমবার শহরটির বায়ু দূষণের মাত্রা বেড়েছে 16 গুণের বেশি। দিল্লিতে প্রায় 3 কোটি মানুষের বসবাস। এই শহরটি শীতকালে নিয়মিতভাবেই ভয়াবহ দূষণের কবলে পড়ে। ঠান্ডা বাতাসে দূষণকারী উপাদান মাটির কাছাকাছি আটকে থাকে। খড় পোড়ানো, কারখানার ধোঁয়া ও যানবাহনের নির্গমন মিলে তৈরি হয় প্রাণঘাতী পরিবেশ। এর সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসবে আতশবাজির কারণে দূষণ আরও বেড়ে গেছে। যদিও দিল্লি সুপ্রিম কোর্ট সবুজ আতশবাজির অনুমতি দিয়েছিল, যা তুলনামূলক কম ক্ষতিকর, তবুও নিষেধাজ্ঞা অনেকাংশে উপেক্ষিত হয়েছে। IQAR-এর তথ্য মতে সোমবার শহরটির কিছু এলাকায় প্রতি ঘনমিটারে PM 2.5 কণার মাত্রা পৌঁছেছে 248 মাইক্রোগ্রামে। এই অতি ক্ষুদ্র কণা রক্ত প্রবাহে প্রবেশ করে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ভারত সরকারের এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন জানিয়েছে, আগামী দিনগুলোতে বাতাসের মান আরও খারাপ হতে পারে। ডিজেল জেনারেটর ব্যবহারের নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমবারের মতো নয়াদিল্লিতে ক্লাউড সিডিংয়ে পরীক্ষা চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। এর মাধ্যমে আকাশে রাসায়নিক ছুড়ে কৃত্রিমভাবে বৃষ্টি নামিয়ে বাতাস পরিষ্কার করার চেষ্টা করা হবে। এ বিষয়ে পরীক্ষামূলক বিমান ও পাইলট প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা। দ্য ল্যান্সেট প্ল্যানেটারি হেলথ এর এক গবেষণায় বলা হয়েছে, 2009 থেকে 2019 সালের মধ্যে ভারতে বায়ু দূষণজনিত কারণে 38 লাখ মানুষের মৃত্যু হয়েছে। ইউনিসেফ এক সতর্কবার্তায় বলেছে, দূষিত বাতাসে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি ক্রমশই বাড়ছে। আমার নাম আনিকা নওশিন ঐশী। শেফ প্রফেশনে আসার পিছনে আসলে দেখা যায় যে এখন বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ শেফ হতে চায়, বাট আমি যদি আমার কথা বলি, আমার মেইন টার্গেটটাই ছিল শেফ কোড। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বুঝেও না যে কেন শেফ প্রফেশনে আসতে চাচ্ছি বা শেফ প্রফেশনটা কি। বেশিরভাগ মানুষ ইন্সপায়ার হয় যে শেফ কোডটার মাধ্যমে। তো আমার ক্ষেত্রে ওইটা আলাদা কিছু না। আমি যখন দেখেছি, প্রথমে হচ্ছে কুকিংটা অনেক বেশি ভালো লাগে। আমার প্যারেন্টস দুজন
দুজনই হচ্ছে কুক করতে পছন্দ করে, তারা অনেক ভালো রান্না করে। এরপর থেকে মনে হলো যে বাসায় টুকটাক হচ্ছে ট্রাই করি। তারপর মনে হলো যে একটা টাইমে যে এবার প্রফেশনালি কিছু করা দরকার। তারপরে আমি হচ্ছে শেফ কোর্স করা হচ্ছে স্টার্ট করি, বিকজ আমি আমার স্কিল ইনহ্যান্স করতে অনেক বেশি ভালোবাসি। মানে নতুন কিছু শিখতে, নতুন কিছু ট্রাই করতে, ইন্টারন্যাশনাল ফুড নিয়ে কাজ করতে ভালোবাসি। তারপর হচ্ছে ওই থেকেই হচ্ছে একটু একটু করে আমার শেফ প্রফেশনের দিকে হচ্ছে আগানো। আমি মাল্টি কুইজিন নিয়ে কাজ করি, আর হচ্ছে আমি 5 বছর ধরে হচ্ছে এই ফিল্ডে আছি। সফলতার পিছনে অবশ্যই ফ্যামিলির সাপোর্ট, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট মেয়েদের ক্ষেত্রে। বর্তমান যুগে তো এটা অনেক বেশি দরকার। এখন আসলে প্যারেন্টসরা অতটা আটকায় না, আমার যতদূর মনে হয়। প্যারেন্টসরা হচ্ছে অনেক বেশি ইনক্রিজ করে হচ্ছে তাদের ছেলে মেয়েদের যে তারা কি করতে চায়। আমার ক্ষেত্রেও সেম ছিল যে আমার প্যারেন্টস অনেক বেশি সাপোর্ট দিয়েছে আমাকে এই প্রফেশনে আগানোর জন্য। ইভেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমি শেয়ার করব, সেটা হচ্ছে যে আমি টিভি প্রোগ্রামগুলো যখন করি তো দেখা যায় যে আমার প্যারেন্টস সবাইকে ফোন দিয়ে হচ্ছে বলে যে হচ্ছে আজকে আমার মেয়ের প্রোগ্রাম আছে, আজকে আমার মেয়েকে দেখা যাবে, এই চ্যানেলে দেখা যাবে। তো আমি এই জিনিসগুলো হচ্ছে খুব এনজয় করি। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে তার প্যারেন্টস এবং ফ্যামিলির ভূমিকাটা অনেক বেশি থাকে, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমার ক্ষেত্রেও তাই। অবশ্যই এটা বলি, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা কিন্তু দেখেন না যে আমরা ভিতরে কিভাবে কাজ করি। সেই ক্ষেত্রে আমরা বলি যে হচ্ছে আপনি যে কোনো জায়গায় যাবেন, একজন শেফ, কেন আমরা হোয়াইট শেফ কোট পরি জানেন? আমরা হোয়াইট শেফ কোটটা পরি যাতে হচ্ছে একজন শেফের ক্লিন থাকা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমরা হোয়াইট শেফ কোট পরার রিজন হচ্ছে আমরা যাতে হাইজিনটা মেনটেন করি, আমাদের গায়ে যাতে কোনো ময়লা না থাকে, আমরা যাতে ক্লিন থাকি, এবং আমরা যে ফুডটা হচ্ছে একজন কাস্টমারকে সার্ভ করব সেটা যেন ওরকমই হচ্ছে হাইজিন মেনটেন করে হচ্ছে ওই ফুডটা সার্ভ করা হয়। এই দিক থেকে আমরা খুবই খেয়াল রাখি। সো হচ্ছে যদি হচ্ছে আমি কোনো মানে 5 স্টার or 4 স্টার ওর যে কোনো কিচেনের কথাটা বলি, ট্রাস্ট মি, মানে আমরা সব ধরনের হাইজিন মেনটেন করি। সেটা হচ্ছে আপনার একদম হাতের নখ কাটা থেকে শুরু করে চুল কভার করা থেকে এভরিথিং ক্লিনিং, তারপর হচ্ছে কিচেন ক্লিনিং, এই সবগুলো বিষয় মানে সবগুলো জিনিস মেনটেন করেই হচ্ছে আমরা আপনাদের জন্য ফুড মেক করে কাজ করি। খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে একটা মিলন মেলা আমরা প্রতি বছর ওয়েট করি এই শেফদের জন্য। একটা শেফের এটাই হচ্ছে একটা মিলন মেলা। আমরা প্রতি বছর এক এক স্থানে যাই, আমরা যে আনন্দ করি, সবাই একসাথে হই, খুবই আনন্দ করি, মজা করি। আমাদের আজকে ঈদের মতো আনন্দ হচ্ছে। আমি 3 ইয়ার্স যাবৎ, আমি 2023, 24, 25 যাবৎ আমি শেফ ডে পালন করছি। আমি একাই আসি, এখানে এসে হয়তো ফ্রেন্ড অনেক শেফদের সাথে পরিচয় আছে, ওইখানে ওদের সাথে গল্প করি, আড্ডা করি, মজা করি। আমি 2000 নর্মালি হচ্ছে আমি আছি হচ্ছে 2022 সাল থেকে। আমার নাম শারমিন সুলতানা, চট্টগ্রামের মেয়ে আমি। তো চট্টগ্রাম নিয়ে সবারই একটা ধারণা আছে আপ্যায়নের জন্য বেস্ট, আর চট্টগ্রাম আপ্যায়ন করতে পারে চট্টগ্রামের মানুষ। তো সেই থেকে ছোটোবেলা থেকে আমি রান্নাবান্নাতে রিলেটেড ছিলাম, যে কোনো অকেশনে মা খালাদের সাথে আমি থাকতাম। আর বেসিক্যালি আমি হচ্ছে ম্যানেজমেন্টের স্টুডেন্ট, আমার MBA হচ্ছে ম্যানেজমেন্ট থেকে। আর আমার শেফ হয়ে আসার এই জার্নিটা অনেক ক্রিটিক্যাল, অনেক লং একটা প্রসেস। আমি অল্প করে বলতে চাই, সব থেকে বেশি অনুপ্রেরণা যে দিয়েছে সেটা হচ্ছে আমার বাবা, আমার মা। যদিও আমি এই সেক্টর থেকে আলাদা, আমরা সবগুলাই হচ্ছে বিজনেস ফ্যামিলি। আর আমার বাবা একজন ব্যাংকার ছিলেন, রিটায়ার্ড আসছে। তো সেই দিক থেকে এই শেফ প্রফেশনে আসাটা খুব একটা সহজ ব্যাপার না আমাদের জন্য, কারণ আমাদের দেশে এখনও তখনকার সময়টাতে এত পপুলার ছিল না এখন যে প্ল্যাটফর্মটা আমরা পাচ্ছি। তো তখন আমাকে খুব বেশি সাহস দিয়েছে আমার আব্বু, আমার আম্মু, এবং আমার কোর্স করা, ঢাকাতে একা থাকা, সারভাইভ করা, সব কিছু আমি তাদের কাছ থেকে পেয়েছি। আর আমার শেফ বলতে আমি নিজেকে পেস্ট্রি শেফ হিসেবে নিজের একটা নাম তৈরি করতে চাই, এটা আমার স্বপ্ন। আর যখন করোনাতে সবাই ঘর বন্দি হয়ে গিয়েছিল, সবাই খুব আপসেট ছিল, তখন আমি এই বেকিং নিয়ে অনেক রিসার্চ করেছি, অনেকগুলো কেক কিভাবে বানানো যায়, বাইরের দেশের মানুষগুলো কোন কেকগুলো রেফার করতেছে, কোন শেফ কিভাবে কেক, এগুলো সব আমি রিসার্চ করে দেখলাম যে না, আমার জন্য আমার শখের কাজ হচ্ছে এটা। দেন আমি হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং ছেড়ে দিলাম, আমি গ্রাফিক্স ডিজাইন ছেড়ে দিলাম। এরপর হচ্ছে আমি ব্যাংকিং সেক্টরে আমার অলরেডি ইন্টার্নি করা ছিল, সেখানে আমি না ঢুকে আমি দেখলাম যে আমার স্বপ্ন এটাই।
আমি নিজেকে মিষ্টির জগতে নিজের একটা নাম তৈরি করতে চাই এবং আমার খুব ইচ্ছা যে আমার নিজের ফিউশন আমি আনবো। আমাকে সবাই চিনবে হচ্ছে আমার একটা ডিশ দিয়ে, যে এটা শারমিন আপুর ডিশ, এটা শেফ শারমিনের ডিশ। তো এই স্বপ্ন ধরে আগাচ্ছি। আমার মা বাবা আর আরেকটা মানুষের কথা না বললেই না, যে আমার ফ্রেন্ড, যে আমার বোন এবং যে আমার টিচার, সে হচ্ছে আয়শা। তার থেকে বেশি অনুপ্রেরণা পেয়েছি, তার অবদান আমি কখনোই ভুলবো না। আমার অনেকগুলো কোর্স, পেইড কোর্স, যেগুলো সে আমার কাছ থেকে কোনো পেইড ছাড়াই আমি ওই কোর্সগুলো ওর থেকে শিখেছি। তো অনেক মানুষের অবদান আছে, তবে এই 3টা মানুষের অবদান আমার লাইফে সব থেকে বেশি। আমরা হচ্ছে অনলাইনে বিভিন্ন বড় বড় শেফদেরকে ফলো করি, যেমন আমি হচ্ছে অনুপ্রেরণা পাই বা আমি হচ্ছে ফলো করি তুরস্কের শেফদেরকে। আমার খুবই ভালো লাগে, ওনারা খুবই সুন্দরভাবে কাজগুলো শিখে। ঠিক এভাবেই মানুষ হচ্ছে বাংলাদেশের মেয়েরা, ছেলেরা, আগে সবাই ভাবতো শেফ মানেই হচ্ছে ছেলে, শেফ মানেই হচ্ছে ছেলেদের কিচেনে ছেলেরা থাকবে বেশি, মেয়েরা কম থাকে। ছেলে মেয়ে একসাথে একটা কিচেনে, হট কিচেনে, কোল্ড কিচেনে কাজ করা খুব একটা সহজ ব্যাপার না। তো এগুলো থেকে মানুষ, ছেলে মেয়েরা বের হয়ে আসছে। যেমন আমি একজন মেয়ে হয়ে বের হয়ে আসছি, সেটা হচ্ছে আমি অনেকগুলো পেজ ফলো করেছি, ফেসবুক ভিত্তিক অনেকগুলো পেজ দেখেছি। এরপর হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউটের খোঁজ খবর নিয়েছি, যারা হচ্ছে এই প্রফেশনে আসতে চাচ্ছে। আমি বলবো বিভিন্ন ইনস্টিটিউট নিয়ে একটু গবেষণা করুক, একটু পড়ে দেখুক। যেমন আমার ইনস্টিটিউট ছিল আরএন ট্যুরিজম, সেখান থেকে আমি লেভেল 1-2 কমপ্লিট করেছি। আমার হচ্ছে ডিপ্লোমা 1 বছর কমপ্লিট সেখান থেকে। তো এভাবে করেই এই কোর্সগুলো করে একটা কাজ আপনি যখন শিখবেন, কোর্স করা মানেই হচ্ছে আপনি শেফ না, আপনি এটা নিয়ে রিসার্চ করতে হবে, আপনি এগুলো নিয়ে একটু নিজেকে প্রুভ করতে হবে। তো আমি বলবো যারা এই প্রফেশনে আসতে চাচ্ছেন, অবশ্যই আগে দেখবেন যে আপনি পেশেন্ট রাখতে পারতেছেন কিনা, আপনার ধৈর্য কতটুকু, আপনার ড্রিম কি, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করেই আগানো উচিত। যেমন আমার বাবা ব্যাংকার ছিল, ব্যাংকার, রিটায়ার্ডে আছেন। আমিও ব্যাংকিংয়ে যাওয়ার কথা, ব্যাংকার হওয়ার কথা, আমি ইন্টার্নশিপও কমপ্লিট করেছিলাম। আমি কিন্তু সেই সেক্টরে আমাকে কেউ ইনভলভ করতে পারে নাই। আমি আমার বাবার দিক থেকেও চান্স পেয়েছিলাম, বাট আমি সেখানে যাইনি, কারণ আমার এখানে মন বসে নেই। আমি চিন্তা করেছি যে আমি মিষ্টির জগৎ নিয়ে থাকবো, আমি বেকিং রিলেটেড থাকবো। তো সবার আগে আমি বলবো যে আপনাকে চুজ করতে হবে আপনি কি চাচ্ছেন, আপনি নিজেকে কোথায় দাঁড় করাচ্ছেন, অ্যাজ এ গৃহিণী, অথবা একজন শেফ, অথবা একজন স্টুডেন্ট, অথবা ব্যাংকার, যার যেটা ইচ্ছা। তো এইভাবেই করে আপনাকে চুজ করতে হবে। আপনাকে অন্যদের যারা শেফ আছে বা সিনিয়র শেফ, জুনিয়র শেফ যারা আছে, যারা অলরেডি এই সেক্টরে আছেন, তাদের থেকে পরামর্শ নিতে হবে, জানতে হবে আপনি কেন এই প্রফেশনে আসতে চাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশের ডিমান্ড কেমন। যদিও আমাদের বাংলাদেশে এটা নিয়ে খুব একটা ডিমান্ড এখন নাই, তবে এই ধারণাটা গত 4-5 বছর 6 বছর আগে থেকে একটু চেঞ্জ হয়েছে। সবাই একটু ডেভেলপ হচ্ছে, চিন্তাভাবনা উন্নতি হচ্ছে। পরিবার থেকে মেয়েদেরকে এই সাইডে আসার জন্য অনেক উৎসাহিত করছে, আমি যেটা মনে করি। রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেছেন, সরকার চালাতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়, শেখ হাসিনাও করেছেন। আওয়ামী দুঃশাসনের প্রেক্ষাপটে আমি বলেছি, একটি রাষ্ট্র যখন তার শাসন কার্যক্রম চালায়, সেই কার্যক্রম চালাতে গিয়ে তার ইচ্ছা সবসময় সদিচ্ছা হিসেবে থাকে। সদিচ্ছায় তারা আইন প্রণয়ন করে এবং সেই অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য চেষ্টা করে, এবং এই সরকারও তা করেছে। চেষ্টা করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতেই পারে, কারণ এটা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, কোনো সরকারি ভুলের ঊর্ধ্বে না। এইসব ভুল ত্রুটি সব সরকার আমলে হয়েছে, এই সরকার আমলেও কিছু হয়েছে। হাসিনা নিরপরাধ, তার খালাস চাই। সোমবার 20 অক্টোবর বেলা 1টার দিকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। আমির হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব চার্জ জানা হয়েছে এগুলো সঠিক নয়। আমার অভিমত, সাক্ষ্য প্রমাণে প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়নি। একটি বিচার, যে বিচারে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে বলা হবে আসামিকে এখন সাঁতার কাটো, এইরকমেরই একটা আইন। যেহেতু সাক্ষ্য প্রমাণে তা প্রমাণ হয়নি, সেহেতু আমি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের খালাস প্রত্যাশা করি। এর আগে 5 কার্য দিবসে যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করে প্রসিকিউশন। একই সঙ্গে আসামিদের সম্পত্তি বিক্রি করে আহত নিহত জুলাই যোদ্ধাদের ক্ষতিপূরণের দাবি জানানো হয়। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি
চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে প্রসিকিউশন। রান্না একটা শিল্প, আর্ট। সো সবার ভিতরে অনেক ধরনের আমাদের আর্ট থাকে, কিন্তু আমরা সবাই ফুটায় তুলে উঠতে পারি না। আমি ঐশী। মেনলি আমার এই প্রফেশনে আসার পিছনে কারণটা হলো আমি ট্যুরিজমের স্টুডেন্ট। সো ট্যুরিজমের একটা সাইড আছে কুকিং, তো ওইখান থেকে আর কি উৎসাহটা পাওয়া মেনলি। আর ছোটোবেলায় বেসিক্যালি আমি ফুড নিয়ে কাজ করতে খুব পছন্দ করতাম। তো নতুন নতুন কিছু শেখা বা নতুন নতুন কিছু আবিষ্কার করা, এটা আমার খুব ভালো লাগতো। এটার ভিতরে এটা দিলে এই জিনিসটা কেমন টেস্ট হতে পারে। তো এই থেকে আমার মনে হয় যে রান্না একটা শিল্প, আর্ট। সো সবার ভিতরে অনেক ধরনের আমাদের আর্ট থাকে, কিন্তু আমরা সবাই ফুটায় তুলে উঠতে পারি না। হয়তো অনেকে পর্দা করে বা অনেকে বিভিন্ন সেক্টরতে বা ফ্যামিলির সাপোর্ট থাকে না। সব থেকেই আমি যদি মনে করব যে যে কাজটা আমরা ভালোবাসি সেই কাজটা কিন্তু অনেক সুন্দর করে আমরা করতে পারি। তো আমি চাই যে সব কাজের ভিতরে ভালোবাসা থাকা উচিত। আমার ভালোবাসা থাকলে আমি হয়তো যে কোনো কাজ থেকেই অনেক দূর আগাতে পারব। পরিবার থেকে 100% সাপোর্ট পেয়েছি। আর আমার বাবা মা সবসময় চায় যে আমরা কিছু একটা করি। আর আমি একটা কথা নারীদের উদ্দেশ্যে বলবো যে যেখানে যে অবস্থানে নারীরা আছেন সবাই কিছু না কিছু একটা করুন। কারণ নারীদের একটা কিছু করা বা উচিত, সবাই সবার জায়গা থেকে পরিচয় করা উচিত। শেফ প্রফেশনটা অনেক কষ্ট এবং তাদের 24 ঘন্টা চুলার সামনে কাজ করতে হয়। তো এই প্রফেশনটা কিন্তু অতটা ইজি না। আমাদের বাংলাদেশের সেক্টরের এই প্রফেশনটা কিন্তু বেতন স্যালারিও অনেক বেশি। সো কষ্ট যেরকম বেশি, স্যালারিটাও ওরকম বেশি। কিন্তু এই প্রফেশনটা সবাই কাজ করতে পারে না। এটার সব থেকে আপনার সাহস এবং কনফিডেন্সের দরকার হয় এই প্রফেশনটায় আসার জন্য। আমি তাদের বলবো যে সবার আগে শেফ হওয়ার আগে আপনার বেসিক জিনিসটা শিখতে হবে। কাটিং কীভাবে করতে হয়, বেসিক জিনিসগুলো শিখতে হলে আমাকে লেভেল 3 কমপ্লিট করতে হবে প্রোডাকশনের উপর, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন। তো এই লাইন ধরেই সে অনেক দূর আগাতে পারবে। সবথেকে বড় ইচ্ছাটা হলো তার ইচ্ছা থাকতে হবে, কাজের প্রতি আগ্রহ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তাহলে সে যে কোনো পরিস্থিতি থেকেই সে এখানে আসতে পারবে। প্রফেশনাল যেটা আপনি বলবো ট্যুরিজম থেকেই কিন্তু অনেক ইজি কুকিং প্রফেশনে আসা। এবং লেভেল 3 কমপ্লিট করার পর বিভিন্ন জায়গাতে ইন্টার্নশিপ বা কোর্স করলে সে মাধ্যমে যদি বিদেশে যেতে পারে তাহলে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখতে পারবে। এবং তার এইটা কিন্তু অনেক বড় একটা ফিউচার, ব্রাইট একটা ফিউচার আছে তাদের লাইফে। তো সঠিক সময় সঠিক জায়গায় কাজ করতে হবে। মধ্যবিত্তদের জন্য অবশ্যই একটা বড় চান্স আছে, সেটা হলো সরকার কিন্তু কুকিং, বেকিং এবং বিভিন্ন ধরনের কোর্স 4 মাসের জন্য দিয়ে থাকে। তারা একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু খুব ইজিলি একটা কোর্স করতে পারবে এবং ওই কোর্সগুলো কিন্তু সরকার থেকেই খরচ বহন করে। একটা স্টুডেন্টের পিছনে প্রায় 2-3 লাখ টাকা খরচ করে সরকার। তো আমি মনে করি তারা এই দিকটা থেকে আগাতে পারে। আমার অনেক ভালো লাগে যে ফুড নিয়ে কাজ করে নতুন নতুন অনেক কিছু শিখতে পারি, নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করতে পারি। তো অনেক কিছু আমরা টেস্ট করতে পারি বিভিন্ন দেশের ফুড। তা আমার মনে হয় যে সবাই রান্নার দিকে কিন্তু একটা আগ্রহ থাকে। তো আমি মনে করি এই প্রফেশনটা বেছে নিলে তাদের জন্য অনেক ভালো একটা ফিউচার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের ব্যবসায়ী সমাজ ও রপ্তানিমুখী শিল্পের জন্য এক বড় সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে। আমরা শঙ্কিত এবং আমাদের বৈদেশিক ক্রেতারাও উদ্বিগ্ন। এ ধরনের একটি ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় এবং এটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একইভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটিও নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছে বলে আমরা মনে করছি। সাংবাদিক বন্ধুরা, অনেক বছর ধরেই আমরা রপ্তানিকারকরা অভিযোগ করে আসছিলাম যে আমাদের পণ্য ও মালামাল খোলা আকাশের নিচে রাখা হয়। আমরা কয়েক মাস আগেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে আমরা গিয়ে দেখা করে বলেছিলাম যে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই
এবং প্রায় আমদানিকৃত মালামাল চুরি হয়ে যায়, খোলা আকাশের নিচে উন্মুক্তভাবে আমাদের মালামাল পড়ে থাকে। এটি শুধু ব্যবসায়িক ক্ষতির কারণ নয়, বরং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি, কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউ এড়াতে পারে না। কারণ সিএবি এই কার্গো ভিলেজের মালিক, কাস্টমস কর্তৃপক্ষ আমদানিকৃত পণ্যের তত্ত্বাবধায়ক, আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হলো হ্যান্ডলিং এজেন্ট। এমন একটি সংবেদনশীল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেউ যথাযথ মনোযোগ দেয়নি বা ভূমিকা রাখেনি। বর্তমান গুদাম ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল এবং এখনও ম্যানুয়ালি পরিচালিত হয়। এছাড়া কাস্টমস ছাড়পত্র প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে প্রচুর পণ্য জমে থাকে, ফলে সীমিত স্থানের সংকট আরও তীব্র আকার ধারণ করে থাকে। কেমিক্যাল ও ঔষধের কাঁচামালের মতো স্পর্শকাতর পণ্যের আলাদা কোনো গুদাম নেই। অধিক সুরক্ষিত ও নিরাপত্তা দূরত্বে স্থাপন করা যাওয়া উচিত ছিল। এ ঘটনায় শুধু আর্থিক ক্ষতিই হয়নি, দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। নিরাপত্তাজনিত সমস্যার কারণে একাধিক আন্তর্জাতিক ক্যারিয়ার ঢাকায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এখন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, এই অগ্নিকাণ্ড কি কেবলই একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে? এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কি কোনো অটো ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম ছিল না, যে সেখানে সারাক্ষণ বহু মানুষের উপস্থিতি থাকা সত্ত্বেও আগুন কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়ল? আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং টিম বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো কোথায় ছিল? তারা কেন ইমিডিয়েটলি কাজ করতে পারলো না? বাহির থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসলো, তাদের প্রবেশে বিলম্ব হলো কেন? এর জন্য দায়ী কারা? ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে, সেই জন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে? আমরা মনে করি এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে সরকারের পক্ষ থেকে অবিলম্বে একটি স্বচ্ছ ও কার্যকর তদন্ত করা অত্যন্ত জরুরি। গত কয়েকদিনে আশুলিয়া, মিরপুর, চট্টগ্রাম ইপিজেড এবং সর্বশেষ গতকালকেই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাংবাদিক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মনে আছে, কয়েক বছর আগেও এই ঘটনা শুরু যখন হয়েছিল, কন্টিনিউয়াস একটার পর একটা আগুন লাগছিল। এই ধারাবাহিকতায় উদ্যোক্তাদের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস, কার্গো ভিলেজের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম নিশ্চিত করতে কর্তৃপক্ষ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। কার্গো ভিলেজের প্রধান ব্যবহারকারীদের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। তারা সাধারণত হালকা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, ইলেকট্রনিক পণ্য, তৈরি পোশাকের কাঁচামাল, অ্যাক্সেসরিজ এবং স্যাম্পল নমুনা আমদানি ও রপ্তানির জন্য এই স্থানগুলি আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসগুলো তাদের গ্রাহকদের গুরুত্বপূর্ণ দলিল ও পার্সেল আদান প্রদানের জন্য কার্গো ভিলেজ ব্যবহার করে থাকেন। ফার্মাসিউটিক্যালস শিল্পের উদ্যোক্তারা কাঁচামাল আমদানির জন্য এবং অতি গুরুত্বপূর্ণ ঔষধের ক্ষেত্রে এই স্থান ব্যবহার করে থাকেন। এছাড়া হিমায়িত খাদ্য, কৃষিপণ্য, শাকসবজি, ফলমূল এবং অন্যান্য পচনশীল পণ্য রপ্তানিকারকরাও কার্গো ভিলেজের উপর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় 6টি পদক্ষেপের দাবি জানিয়েছে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সোমবার 20 অক্টোবর রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তোলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ইএবি ও নিট তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে শুধু আর্থিক ক্ষতিই হয়নি, দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের ব্যবসায়ী সমাজ ও রপ্তানিমুখী শিল্পের জন্য এক বড় সতর্ক বার্তা হয়ে দাঁড়িয়েছে। আমরা শঙ্কিত এবং আমাদের বৈদেশিক ক্রেতারাও উদ্বিগ্ন। এ ধরনের একটি ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় এবং এটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একইভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটিও নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছে বলে আমরা মনে করছি। নিরাপত্তাজনিত সমস্যার কারণে একাধিক আন্তর্জাতিক ক্যারিয়ার ঢাকায় তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক। মোহাম্মদ হাতেম বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। আরও উদ্বেগের বিষয়, বিদেশি ক্রেতারা এই অগ্নিকাণ্ডের খবরে বাংলাদেশের রপ্তানি পণ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হতে পারেন, যার ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। শাহজালালে অগ্নিকাণ্ড এবার সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি। এ সময় তিনি 6 দাবি উত্থাপন করেন। দাবিগুলো যথাক্রমে হলো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে করা বীমা দাবি দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান, যেসব পণ্যের বীমা করা ছিল না সেগুলোর ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান, ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করে কার্গো ভিলেজের আধুনিকায়ন ও সম্প্রসারণ, ওষুধ শিল্পের জন্য আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা গুদামের ব্যবস্থা করা, নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন এবং কার্গো ভিলেজের গুদাম ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড ও আধুনিক প্রযুক্তি নির্ভর করা। এর আগে গত 18 অক্টোবর দুপুর 2:15 বিমানবন্দরের কার্গো ভিলেজে আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট সহ 13টি স্টেশনে 37টি ইউনিট সম্মিলিতভাবে অগ্নি নির্বাপন কার্যক্রমে অংশ নেয়। পরে তাদের প্রায় 7 ঘন্টার চেষ্টায় রাত 9:18 নিয়ন্ত্রণে আসে আগুন। আমি মনে করি যে সবচেয়ে স্বাধীন পেশা হচ্ছে শেফ পেশা। মেহরুন আক্তার মেরি খলিল কুলিনারি আর্ট সেন্টারের হেড অফ ফ্যাকাল্টি হিসেবে কাজ করছি। আমার কালিনারি জার্নিটা হচ্ছে 2018-তে আমি যখন ইউকে থাকি, আমার হাজব্যান্ড স্টাডি করতে যাই, ওই সময় আমার কালিনারি নিয়ে পড়াশোনাটা শুরু হয় লা কটন ইউনিভার্সিটি থেকে। তারপরে দেশে এসে 2020 সালে আমি আবার এনএসটিটিআই থেকে আমি 1 বছর শেফ ডিপ্লোমা করে তারপরে আমি প্যান প্যাসিফিক থেকে ইন্টার্নি করে দেন আমি পেস্ট্রির উপর আরেকটা কোর্স করি। তারপরে আমি ইন্টারকন্টিনেন্টাল আমি ইন্টার্নি করি কুকিংয়ের উপরে, বেকিংয়ের উপরে। তারপরে এখন বর্তমানে আমি খলিল কালিনারি আর্ট সেন্টারে টিচার হিসেবে আছি। আমি অসংখ্য স্টুডেন্টদেরকে শেখাচ্ছি। মূলত ফার্স্টে আমি 2018-তে আমি জানতামই না যে শেফ নিয়ে যে পড়াশোনা আছে। আমি ইউকে যাওয়ার পরে আমি জানতে পারি যে শেফ নিয়ে অনেক পড়াশোনা করতে হয়, ডিপ্লোমা কোর্স করতে হয়, স্কিল্ড হতে হয়। শেফ মূলত সাধারণ মানুষ জানে শেফ মানে বাবুর্চি, শুধু রান্না জানলেই শেফ হওয়া যায়। আসলে শেফ হওয়ার জন্য তাকে হাইজিন জানতে হবে, হেজার জানতে হবে, হেসাব জানতে হবে এবং অসংখ্য পড়াশোনা করতে হবে, তাকে স্কিল্ড হতে হবে। কারণ আমরা যখন গেস্টদেরকে একটা ভালো ফুড দিব, আমি যদি ফুড সম্পর্কে যদি নাই জানি তাহলে আমি কি করে ভালো একটা ফুড দিব। আর খাবার হচ্ছে মূলত মানুষ বেঁচেই থাকে খাবার খেয়ে। আর খাবারই যদি মানুষ ভালো না খায় বা হেলদি খাবার না খায় তাহলে মানুষের জীবনে কোনো মূল্যই নেই আমি মনে করব। আমাদের ইনস্টিটিউটে মূলত এখন বাংলাদেশের সব বিভাগীয় শহর থেকে এবং ঢাকা থেকে সব জায়গা থেকে এডুকেটেড স্টুডেন্টরাই বেশি আসছে, যারা দেশের বাইরে চলে যাচ্ছেন পড়াশোনা করতে। তারা মনে করছেন যে আমরা দেশের বাইরে যাওয়ার পরে অড জব করতে হয়, তো ওরা চাচ্ছেন যে পড়াশোনার পাশাপাশি সে শেফ কোর্স করে স্কিল হয়ে যখন যাবে সে রেস্টুরেন্টে জব করতে পারবে এবং ভালো টাকা অনেক স্যালারি সে জব করতে পারবে। আমাদের অসংখ্য শেফের প্রয়োজন। আমি বলবো বাংলাদেশে অসংখ্য ফাইভ স্টার হোটেল হচ্ছে, কারণ এখনও শেফ পর্যাপ্ত শেফ নেই, দিতে পারতেছে না স্কিলের অভাবে। অনেকেই জানেই না যে শেফ নিয়ে যে পড়াশোনা করতে হয়। তো আমার মনে হয় যে সবাই জানা উচিত যে শেফ পেশা দিয়ে অতি দ্রুত তার কেরিয়ার তৈরি করতে পারে। আমি মনে করি যে সবচেয়ে স্বাধীন পেশা হচ্ছে শেফ পেশা। আমি যেহেতু ইন্টারকন্টিনেন্টালে ছিলাম, আমার শেফরা আমাকে যে পরিমাণ হেল্প করেছে, আমার মনে হয় অন্য কোনো জবে এই ফ্যাসিলিটিটা পাওয়া সম্ভব না। ফার্স্টে আমি মূলত আমি সাপোর্ট পাইনি। যেহেতু আমার হাজব্যান্ড অ্যাডমিন অফিসার, আমার ভাইয়া বিসিএস ক্যাডার, সবাই চাইতো যে আমি টিচার হই বা অন্য কোনো জবে যাই বা বিসিএসে যাই।
তো ওরা শেফ পেশাটা এতটা বুঝতো না, কিন্তু এখন আমার ফ্যামিলি আমাকে নিয়ে গর্ব প্রাউড ফিল করে। কারণ হচ্ছে আমি ইন্টারন্যাশনাল জাজ, কিছুদিন আগে আমি টার্কিতে জাজমেন্ট করে আসছি। আমি দেশের বাহিরে ইউকে তো আমি শেফদেরকে ট্রেনিং দিতে যাই। আমি বর্তমানে একটা ভালো অবস্থানে আছি, খলিল কালিনারি আর্ট সেন্টার হেড অফ ফ্যাকাল্টি হিসেবে আছি। আমার ফ্যামিলি এখন আমাকে নিয়ে প্রাউড ফিল করে। আপনার দেখা করতে বলছে, আপনি এখানে আসতে বলছে? জি জি, হ্যাঁ এই থানা ম্যাডামও বলছে। আপনি টিকিটের কথা বললেন কেন? না না, আমি বলিনি। কে বলছে? আমি বলিনি, আমি টিকিট দিলাম। আমরা অনেকক্ষণ যাবত আমরা দেখতেছি আপনি টিকিট বিক্রি আমি আইলাম এই মাত্র। আমি তো অনেকক্ষণ যাবত দেখতেছি। জীবনে না, আমি তো এই মাত্র আইলাম। ফুটেজ দেখবেন? আমি তো এই মাত্র আইলাম, আপনি অনেক যাচ্ছেন। আপনি যে বিক্রি করতেছেন সেটা বিক্রি করি না ভাই, আমার লোড আইছে, যে আমাদের লোড দায়িত্ব আনছে। কই আপনার? এই যে এরা তিনজন আমারই লোক। এটা আপনার লোক? হ্যাঁ। তাই আপনারা কি ওনার লোক? এই যে ওনার। ওনার চিনেন আপনি? ওনার চিনেন না? আপনি কি টিকিট বিক্রি করতেছেন? না 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 না। হ্যাঁ না, বিক্রি করতেছেন না? আরে ভাই এই ওনার প্রমাণ দেখাবো? আরে ওনার নাম্বার আপনাকে প্রমাণ দেখাবো? আমি ভাই বেচি না। আমার বিক্রি করতেছেন? বেচি না ভাই, আমার লোড আহে না, ইলেকট্রনিক ভাই কিনতে আছে নিয়ে যান, এটা কইছি। আর এরপর জান আমার নাম্বার দিয়ে ফোন দিছে উনি আমার নাম্বার দিয়ে ওনার ফোন দিছে। আমরা ওনার কি দেখতে যাব? আমরা তো অনেকক্ষণ যাবত দেখতেছি। আমি তো এই মাত্র আইসা বসলাম ভাই। আমরা তো অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি টিকিট ডাকতেছেন, টিকিট ডাকতেছেন। টিকিট ডাক্তার নেন। যদি আপনি ওনার কাছে দিবেন তাহলে আপনি ডাকাডাকি করতেছেন কেন? ডাক্তারে ওনার বললাম কি খেলা দেখবো, বলে না এটা খেলা দেখবো না। এর লেবেন আমরা কি করুন, চিন্তা দিয়ে যায়। আমরা তো সত্যটা স্বীকার করেন যে আপনি বিক্রি করতেছেন। আমি বিক্রি করি, আমি বললাম কি এটা সত্যটা স্বীকার করেন যে আপনি বিক্রি করতেছেন। আচ্ছা বিক্রি করলাম ভাই। হ্যাঁ, এটা যে অপরাধ সেটা জানেন? হ্যাঁ হ্যাঁ, অপরাধ স্বীকার করেন? হ্যাঁ করলাম, সরি ভাই। আপনি একটা আইডি কার্ড ঝুলাইছেন, তারপর আপনি কেন টিকিট বিক্রি করতেছেন? এগুলো আমার অফিসের টিকিট, আমার লোক আসবে। লোক আসবে, আপনি টিকিট বিক্রি করতেছেন? আপনি ডাকতেছেন টিকিট বিক্রির জন্য? এগুলো তো আমার টিকিট। আপনি টিকিট তাহলে আমার কাছে চেক করেন। আপনি কেন ডাকতেছেন তাহলে? তাহলে আপনার টিকিট আপনি কেন ডাকবেন? আমার লোক আসবে। তো লোক আসবে তাহলে আপনি কেন ডাকতেছেন? আমার লোকের জন্য আমি বসে আছি। আপনি একটু আগেও তো একজনকে আপনি বলতেছেন টিকিট। ওইটাই তো, আপনি আমাকে দেখান যে আমি কারো কাছে টিকিট বিক্রি করছি, এই ভিডিও আমাকে দেখান। বিক্রি করতে পারেন নাই, কিন্তু বিক্রি করার জন্য ডাকছেন। তাইলে তো হবে না। না, ডাকছেন এগুলো তো আমার টিকিট। এগুলো আমার বক্সের তাহলে ডাকবেন কেন? হ্যাঁ, আমি কারে ডাকছি? আপনি ডাকবেন কেন? পাবলিকের টিকিট বেচার জন্য ডাকবেন কেন? না, আমি তো পাবলিক রাখি নাই। আপনি বেচার জন্য ডাকছেন কেন? না, এটা বল না কেন তুমি? আমাদের টিকিট লাগবে। এটা আমার কেন বলো তুমি? কেন বললা আমাকে? টিকিট কয় টাকা ভাই? হ্যাঁ, বলো না কেন টিকিট লাগবে? যে আজকে হচ্ছে বাংলাদেশের সেকেন্ড ইনিংস দেখতে আসছিলাম। আসলে গেটের বাইরে এসে যখন ঢোকার জন্য প্রস্তুতি নিলাম, তখন দেখলাম যে হচ্ছে এখানে আউটসাইডের অনেক মানুষ আছে। হ্যাঁ, মেয়ে ছেলে উভয় মানুষকে ডাকছে, ওপেনলি ডাকছে, মনে হচ্ছে তারা নিজেরাই টিকিট কাউন্টার এক একটা। তো আসলে দুঃখজনক হচ্ছে যে নতুন এই তারুণের বাংলাদেশে এখনও আমরা সিন্ডিকেট, এই বিসিবি থেকে শুরু করে আমাদের আসিফ ভাই আছেন, এখনও এই সিন্ডিকেট ভাঙতে পারতেছে না। এটা খুবই লজ্জাজনক বলে আমি মনে করছি। আমি আরও খুবই লজ্জিত মনে হচ্ছে যে হচ্ছে তারুণ্যের যে বাংলাদেশে যে আসিফ ভাইকে আমরা যেই দায়িত্ব দেওয়া হয়েছে, এখনও এই তার আশেপাশে সিন্ডিকেটে সে কি ভাঙতে পারছে না। তো খুব অবিলম্বে হচ্ছে এই সকল সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য ভাইকে অনুরোধ করব, বিসিবিকে অনুরোধ করব। এবং হচ্ছে এখানে সাধারণ মানুষের যে বিভ্রান্ত সৃষ্টি হয় যে হচ্ছে আসলে তারাই কি প্রকৃতপক্ষে টিকিট বিক্রি করছে নাকি হচ্ছে কোনো টিকিট কাউন্টার আছে। হ্যাঁ, একজন আমাকে সরাসরি বলতেছে ভাই এটা কি অনলাইনে বিক্রি হচ্ছে। তা আমিও তখন ভাবছিলাম যে আসলে আমি বিষয়টা নিজেও মানে ইতস্তবোধ করলাম যে আসলে আমি তো জানি যে টিকিট অনলাইনেও হয় এবং হচ্ছে অফলাইনে উভয় পক্ষই হয়, কিন্তু এখানে টিকিট কাউন্টারের সামনে গেটের সামনেই হচ্ছে কি এক পাশে হচ্ছে টিকিট কাউন্টার, এক পাশে তারা সম্মুখ সারিতে দাঁড়িয়ে জনগণকে মানে দ্বিগুণ হারে হচ্ছে কি টিকিট বিক্রির জন্য তারা অবগত করছে। এটা আসলে এইরকম সিন্ডিকেট ভাঙা দরকার, তা না হলে আসলে সাধারণ মানুষ খেলা দেখতে সে ভোগান্তি সৃষ্টি হবে। এবং আমি মনে করি এখানে আইন প্রশাসন এখানে তৎপরতা করা দরকার, যে হচ্ছে খেলা শুধুমাত্র হচ্ছে আইন তৎপরতা শুধুমাত্র এখানে ভিতরে যে খেলা দেখবে পুলিশ খেলোয়াড়দের জন্য নয়, এখানে হচ্ছে যারা সাধারণ জনগণ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসবে, 64 জেলা থেকে খেলা দেখতে আসবে, তাদেরকে একটা সেফটি দেওয়ার জন্য আমি মনে করি আইন প্রশাসন এখানে অবস্থান নেওয়া দরকার।